হ্যালো বয়েজ অ্যান্ড গার্লস। আজকে আমাদের লেকচার 5, লেকচার 4 আমরা অফলাইনে করছিলাম। আমরা কি পড়ছিলাম লেকচার 4-এ বলো? আমরা ভরবেগে সংরক্ষণ নীতি পড়ছিলাম, যে ধাক্কা খাওয়ার আগে এবং পরে ভরবেগ সেম থাকে এটা। আর কি পড়ছিলাম? ভরবেগের সংরক্ষণ নীতি উদাহরণ দেখছিলাম। ওই যে কি বলতো, আহ, বন্দুক দিয়ে গুলি করা, তারপর হচ্ছে নৌকা থেকে লাফ দেওয়া। আচ্ছা, তারপর কি পড়ছিলাম? বলের ঘাত পড়ছিলাম, থিওরিগুলো পড়ছিলাম আর কি। তো আজকে আমরা নতুন একটা টপিক পড়ব। টপিকটার নাম আমি অলরেডি বোর্ডে রেখে রাখছি। টপিকটা কি? সংঘর্ষ। এই বছর ঢাকা বোর্ডে যে কোশ্চেনটা আসছে সেটা এই সংঘর্ষ আর ভরবেগ রিলেটেড। তো ভরবেগের পরে আমাদেরকে এই জিনিসটাই পড়তে হবে, সেটা হচ্ছে সংঘর্ষ। তো আজকে আমরা সংঘর্ষ ফুল পড়বো, এরপর যদি সময় থেকে আমরা ম্যাথ করব। আমাদের ম্যাথ করা বাকি আছে, অনেকগুলো ম্যাথ করতে হবে। তো চলো ক্লাসে যাই, দেখি সংঘর্ষ কি। ঠিক আছে, সংঘর্ষ কি? তোমার সংঘর্ষ যদি জিজ্ঞাসা করো সংঘর্ষ কি, সংঘর্ষ মানে তোমাদের কাছে বলবা যে স্যার সংঘর্ষ মানে মারামারি, ঝগড়াঝাটি। ফিজিক্সের সংঘর্ষ মানে কি? ফিজিক্সের সংঘর্ষ মানে হচ্ছে যখন একটা বস্তু আরেকটা বস্তু সংস্পর্শে আসে। সংস্পর্শে আসলেই হবে না, ধাক্কা দিতে হবে, মানে বল দিতে হবে। একটা বস্তু আরেকটা বস্তুকে বল দিতে হবে, তাহলে সেটা ফিজিক্সের ভাষায় কি? সংঘর্ষ। যদি একটা বস্তু আরেকটা বস্তুকে এসে বল দেয় তাহলে সেটা কি? সংঘর্ষ। তো ফিজিক্সের ভাষায় সংঘর্ষের সংজ্ঞাটা কি হবে? লেখো, যখন দুটি বস্তু যখন দুটি বস্তু পরস্পরের যখন দুটি বস্তু পরস্পরের নিকটে এসে, সংখ্যাটা আমি যেভাবে লিখে দিব ঠিক এভাবে লিখবা, ঠিক আছে? নিকটে এসে খুব অল্প সময়ে, যখন দুটি বস্তু পরস্পরের নিকটে এসে খুব অল্প সময়ের জন্য খুব অল্প সময়ের জন্য পরস্পরের ওপর বড় মানের, তাহলে বুঝো, যখন দুটি বস্তু পরস্পরের নিকটে এসে, কাছাকাছি এসে খুব অল্প সময়ের জন্য পরস্পরের ওপর, ঠিক আছে, খুব অল্প সময়ের জন্য পরস্পরের ওপর বড় মানের বল প্রয়োগ করে, বড় মানের বল প্রয়োগ করে, তখন একে সংঘর্ষ বলে। তো আমি সংজ্ঞাটা তোমাদের সুন্দর করে লিখে দিয়েছি, ঠিক এইভাবে লিখবা, ঠিক আছে? আমি এসএসসি বই থেকে লিখে দিয়েছি সংজ্ঞাটা। সংজ্ঞাটা কি লিখছি? যখন দুটি বস্তু পরস্পরের নিকটে এসে খুব অল্প সময়ের জন্য পরস্পরের উপর বড় মানের বল প্রয়োগ করে, তখন একে কি বলা হয়? সংঘর্ষ বলা হয়। ঠিক আছে, এইটা হচ্ছে সংঘর্ষের সংজ্ঞা। ক্লিয়ার? এখন আমরা যেটা দেখব, সংজ্ঞা শিখে শুধু আমাদের কাজ হবে না, আমাদের সংঘর্ষ সম্পর্কে আরো জানতে হবে। সংঘর্ষ কয় প্রকার? আমরা সংঘর্ষের প্রকারভেদ শিখব। তো সংঘর্ষ দুই প্রকার, মনে রাখবা। সংঘর্ষ দুই প্রকার, এটি আজকের পড়ার মেইন টপিক। সংঘর্ষের প্রকারভেদ। এক নাম্বার এক নাম্বার হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, ইংলিশে বলা হয় ইলাস্টিক। তোমরা হয়তো ইলাস্টিক অনেক সময় নাম শুনছো, ইলাস্টিক। এক নাম্বার হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, মানে কি? ইলাস্টিক কোলিশন। ওকে। আর দুই নাম্বার হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। ঠিক আছে, সংঘর্ষ তাহলে আমাদের দুই প্রকার, স্থিতিস্থাপক আর কি অস্থিতিস্থাপক। তো পার্থক্যটা করি, অবশ্যই আমাদের পার্থক্যটাই পারা লাগবে স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক সংঘর্ষে। তো আমরা আগের ক্লাসে পড়ছি যে যখন একটা বস্তু পিছন থেকে এসে একটা বস্তুকে ধাক্কা দেয় বা মুখোমুখি ধাক্কা খায়, তখন তাদের ধাক্কা খাওয়ার পরে নতুন একটা বেগ হয়, এবং ধাক্কা খাওয়ার আগে তাদের যে ভরবেগ ছিল, ধাক্কা খাওয়ার পরেও তাদের ভরবেগ কি থাকে? সেম থাকে। আর এটাই কি ছিল? ভরবেগের সংরক্ষণ নীতি। মানে ধাক্কা খাওয়ার আগের ভরবেগ আর ধাক্কা খাওয়ার পরের ভরবেগ কি থাকে? সেম থাকবে। এটা ছিল ভরবেগ সংরক্ষণ নীতি। আজকে ক্লাস করার আগে অবশ্যই আগের লেকচার পড়ে নিবা, তাহলে অনেক ভালো লাগবে, তোমার ক্লাস করতে বুঝতে সুবিধা হবে। শুধু শুধু ক্লাসে বসে কিন্তু ক্লাস বুঝবো না তুমি, তোমাকে অবশ্যই আগের লেকচারগুলো পড়া লাগবে, ঠিক আছে? তো স্থিতিস্থাপক সংঘর্ষ কি ছিল বলতো? মানে স্থিতিস্থাপক সমস্যা না, সরি, মানে আমরা কি পড়ছিলাম ভরবেগের সংরক্ষণ নীতিতে? যে ধাক্কা খাওয়ার আগের ভরবেগ ধাক্কা খাওয়ার পরের ভরবেগ কি থাকে? সেম থাকে। এই স্থিতিস্থাপক সংঘর্ষে এই জিনিসটা ঘটে। তার মানে ধাক্কা খাওয়ার আগের ভরবেগ আর ধাক্কা খাওয়ার পরের ভরবেগ কি থাকে? সেম থাকে। স্থিতি সংঘর্ষ ছবি সংঘর্ষ, যেখানে ভরবেগ সেম, ভরবেগ সংরক্ষিত হয়, ভরবেগ
সংরক্ষিত হয়। স্থিতিস্থাপক সংঘর্ষে আমাদের ভরবেগ কি হইতেছে? সংরক্ষিত হচ্ছে। স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হয়। সুন্দর করে লিখে দিই। ওকে। অস্থিতিস্থাপক সংঘর্ষেও ভরবেগ সংরক্ষিত হয়। তাহলে ভরবেগ দুই ক্ষেত্রে আমাদের সংরক্ষিত হচ্ছে। অস্থিতিস্থাপক সংঘর্ষ আমাদের ভরবেগ সংরক্ষিত হয়। ঠিক আছে, না মানে ধাক্কা খাওয়ার আগের ভরবেগ আর ধাক্কা খাওয়ার পরের ভরবেগ সেম থাকে। তাহলে পার্থক্য কই? পার্থক্য তো দেখতেছি না। কোনো কি পার্থক্য দেখতেছি ইলাস্টিক আর নন ইলাস্টিকের মধ্যে? এটা ইলাস্টিক কলিশন, নন ইলাস্টিক। একটা পার্থক্য আছে, দেখো এটা তো ভরবেগ, ধাক্কা খাওয়ার আগে আর পরে ভরবেগ সমান হয়, কিন্তু ভরবেগ ছাড়াও কিন্তু আমার আরেকটা টার্ম আছে, আমার ফিজিক্যাল ক্যারেক্টার আছে। সেটা ক্যারেক্টারিস্টিক্স কি আছে? সেটা হচ্ছে শক্তি। ধাক্কা খাওয়ার আগে কি শক্তি ছিল না? দুটা বস্তু যখন ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার আগে এদের একটা শক্তি ছিল না, গতিশক্তি। তোমরা 8-এ পড়ছো, 9-এ পড়ছো, যারা 10-এর তারা 9-এ পড়ছো, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এটাও পড়ছো, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। তুমি যখন বেগে থাকবা তখন তো তোমার গতিশক্তি আছে। তো ধাক্কা খাওয়ার আগে তোমার বেগ ছিল, দ্যাট মিনস তোমার গতিশক্তি ছিল। ধাক্কা খাওয়ার পরে তোমার নতুন বেগ হয়েছে, তার মানে একটা নতুন গতিশক্তি হয়েছে না? তো ধাক্কা খাওয়ার আগের গতিশক্তি আর ধাক্কা খাওয়ার পরের গতিশক্তি যদি সমান থাকে তাহলে সেটা স্থিতিস্থাপক সংঘর্ষে থাকে। তার মানে স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তিটাও ভরবেগের মতো সংরক্ষিত হয়। মানে হচ্ছে ধাক্কা খাওয়ার আগের মোট শক্তি আর ধাক্কা খাওয়ার পরে মোট শক্তি কি হয়? সমান হয়। বুঝতে পারছো? আবার বলছি, স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ যেমন সেম থাকে আগে পরে, শক্তিও কি থাকে? সেম থাকে। তাহলে আমি লিখি, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তিও সংরক্ষিত হয়। গতিশক্তি সংরক্ষিত হয়। তাহলে ভরবেগ যেরকম আগে পরে সেম থাকে, গতিশক্তিও কি হয়? সেম থাকে আগে পরে। ঠিক আছে, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে থাকে না, গতিশক্তি সেম থাকে না, শক্তি সেম থাকে না, তাহলে গতিশক্তি সংরক্ষিত হয় না। এই হলো পার্থক্যটা। ঠিক আছে, তাহলে পার্থক্যটা কোথায় বুঝছো দুজনের? সংরক্ষিত হয় না মানে কোনো না কোনোভাবে শক্তি নষ্ট হয়ে যায়। বাস্তবে এটাই ঘটে, বাস্তবে কিন্তু সব সংঘর্ষ এটাই। ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ যেমন আগে পরে সেম থাকে, শক্তিও আগে পরে সেম থাকে। কিন্তু অস্থিতিস্থাপকে কি হয়? ভরবেগ সেম থাকবে আগে পরে, কিন্তু শক্তি কোনোদিনও সেম থাকে না আগে আর পরে। শক্তি কোনো না কোনোভাবে অপচয় হয়ে যায়, এক শক্তি আরেক শক্তি রূপান্তর হয়ে যায়। বাট ধাক্কা খাওয়ার আগের মোট শক্তি, ধাক্কা খাওয়ার পর মোট শক্তি কি হয় না? সেম থাকে না। তাহলে বুঝতে পারছো তুমি স্থিতিস্থাপক সংঘর্ষটা কি? ক্লিয়ার? ওকে, যেই সংঘর্ষে ভরবেগ ও গতিশক্তি উভয় সংরক্ষিত হয় তাকে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ। যেই সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হয় কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয় না তাকে আমরা কি বলি? অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন যদি আমি একটু সূত্রগুলা উদাহরণ দেখাই তোমাকে, দেখো তো আমরা এটা শিখছি আগের ক্লাসে, দেখছি অফলাইন ক্লাসে। ধরো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটা ধরো M1 বস্তু, এটা ধরো M2 বস্তু, এটা ধরো U1 বেগে যাচ্ছে, এটা ধরো U2 বেগে যাচ্ছে, ধাক্কা খাইলো, একটা একটার সাথে ধাক্কা খাইলো। এটা ধরো M1, এটা ধরো M2, একটা আরেকটার সাথে ধাক্কা খাইলো। এই যে ধাক্কা খাইছে, দেখো ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার পরে কি হয় আমরা জানি, M1 আর এই যে M2 ধাক্কা খাওয়ার পরে দুইজন আমার নতুন দুই বেগে চলতে থাকে। এটি তো এটা ধাক্কা খাওয়ার পূর্বে আর এটা ধাক্কা খাওয়ার কি পরে। এই তো আগে 300 অ্যাক্সিডেন্ট, ধাক্কা খাওয়ার আগে U1 U2 বেগে চলতেছে, ধাক্কা খাওয়ার পরে V1 V2 বেগে। তাহলে দেখো তো ধাক্কা খাওয়ার আগে ভরবেগ কত? ভরবেগ কত দেখো, ভরবেগ ভর ইন্টু বেগ। ভরবেগ কত? ভর ইন্টু বেগ। ধাক্কা খাওয়ার আগে ভরবেগ হচ্ছে এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, ইকুয়ালস টু ধাক্কা খাওয়ার পরে ভরবেগ কত? M1 V1, পরে ভরবেগ কত? M2 V2। এই তো, তাহলে এটা কার জন্য সত্য বলো? এই সূত্র কার জন্য সত্য? এই সূত্রটা স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক দুইটার জন্যই সত্য। এই সূত্রটা স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক দুইটার জন্যই সত্য। কিন্তু এখন আরেকটা সূত্র লিখি, দেখো ধাক্কা খাওয়ার আগে শক্তি, অশক্তি কত বলো? শক্তির সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। এই যে হাফ M1 U1 স্কোয়ার। অশক্তি কত? হাফ M2 U2 স্কোয়ার। ঠিক লিখছি কিনা বলো? ধাক্কা খাওয়ার আগের শক্তি, অশক্তি এইটা, অশক্তি এইটা, হাফ এম ভি স্কোয়ার মানে হাফ ভর ইন্টু বেগ স্কোয়ার, ইকুয়ালস টু ধাক্কা খাওয়ার পরের শক্তি দেখো হাফ M1 V1 স্কোয়ার, হাফ
m2 v2 স্কয়ার ধাক্কা খাওয়ার পরের শক্তি আর ধাক্কা খাওয়ার আগের শক্তি সমান থাকে, কিন্তু এটা শুধু কোন সংঘর্ষে থাকে? স্থিতিস্থাপকে। তাহলে এটা শুধুমাত্র সত্য কার জন্য? স্থিতিস্থাপকের জন্য। দেখো ঠিক আছে কিনা। তাহলে এটা শুধুমাত্র কার জন্য সত্য? স্থিতিস্থাপক। আর এটা কার জন্য সত্য? স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক দোনোটার জন্যই সত্য। এই জিনিসটা যারা বুঝবে তাদের জন্য সামনের লেকচার অনেক ইজি হবে, ম্যাথগুলো ইজি হবে। তাহলে স্থিতিস্থাপক মানেই হচ্ছে এই দুইটাই সঠিক হইতে হবে, আর অস্থিতিস্থাপক শুধু এইটাই সঠিক হবে। ক্লিয়ার? বুঝছেন? আপনাকে যদি বলে কোনো সংঘর্ষ স্থিতিস্থাপক প্রমাণ করেন, এই দোনোটাই সঠিক হইতে হবে। আর যদি বলো অস্থিতিস্থাপক, তাহলে শুধু এটাই সঠিক, শুধু উপরেরটা সঠিক। ঠিক আছে? দেখো তোমরা বুঝতে পারছো কিনা। ক্লিয়ার? দেখছো? ঠিক আছে? তাহলে স্থিতিস্থাপক আর অস্থির সংঘর্ষের পার্থক্যটা বুঝছো? আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, তো আশা করি আমরা স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপকের পার্থক্যটা বুঝছি। এখন আমরা হচ্ছে এই যে ধাক্কা যে খায়, ধাক্কা খাওয়ার পরে বস্তু দুইটা নতুন একটা বেগ পায় না? এই নতুন যে একটা বেগ পায়, হ্যাঁ, অস্থিতিস্থাপক সংঘর্ষ জন্যই নতুন দুইটা বেগ বের করা শিখবো। যদিও তোমাদের বই এই দুইটা সূত্রের প্রমাণ দেয় নাই, তোমাদের বই যা সূত্র দুইটা লিখে দিছে। ঠিক আছে? তো আমি একটু প্রমাণটা তোমাকে দেখাই দিচ্ছি। আমি তোমাকে বলি প্রমাণটা পরীক্ষায় লিখতে হবে এমন না, পরীক্ষার জন্য লাগবে এরকম না, জাস্ট শিখে রাখো, ক্লাস দেখে শিখে রাখো, তাইলেই হবে। তো আমরা এখন কি করবো জানো? এই যে ধাক্কা খাওয়ার পরে নতুন দুইটা বেগ হয় না, আমি ধাক্কা খাওয়ার পরে কত বেগে যাব এই দুইটা জিনিস একটু দেখবো, কত বেগে যাব। এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের জন্য কোন সংঘর্ষ? সরি সরি, স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য, আমি ভুল বলছি। স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য ধাক্কা খাওয়ার পরে দুইটা বেগ আমরা বের করা শিখবো। ঠিক আছে? তো চলো আমরা করি। ধরি একটি সংঘর্ষ স্থিতিস্থাপক। আমরা ধরলাম একটা সংঘর্ষ হচ্ছে স্থিতিস্থাপক, বুঝছো? তাহলে আমি একটু দেখাই, জাস্ট ছোট করে তোমাদের বোঝার জন্য। আবার এটা ধরো m1 u1 বেগে যাচ্ছে, এটা ধরো m2 u2 বেগে যাচ্ছে। ধাক্কা খাইলো দুইটা, m1 m2 ধাক্কা খাইলো। ধাক্কা খাওয়ার পরে এটা গেছে v2 বেগে, এটা গেছে v1 বেগে। ঠিক আছে? ওকে, এই তো আমার টার্গেট এখন কি? এই v1 v2 বের করা স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য। আবারও বলতেছি, স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য আমার টার্গেট হচ্ছে এখন শেষ বেগ দুইটা বের করা, ধাক্কা খাওয়ার পরের বেগগুলো বের করা। ঠিক আছে? এটা আমার টার্গেট, মাথায় রেখে কিন্তু টার্গেট। এই বেগের সূত্রগুলো ডেভেলপ করা। তোমাদের বইয়ে দেখবে একটা ছক করে বেগের দুইটা বড় বড় সূত্র লিখে দিছে, বাট আমি তোমাদের প্রমাণটা দেখাই দিতেছি কিভাবে আসছে। তোমরা সূত্র মুখস্থ করতেই হবে বলে লাভ নেই, বাট প্রমাণটা দেখো কিভাবে আসছে। ঠিক আছে? তো এই যাদের বেশি কঠিন লাগবে তারা বাদ দিতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, একটু বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই, শুধু সূত্র দুইটা মুখস্থ করো। শেষ বেগ বের করবো। যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, দেখো স্থিতিস্থাপক সংঘর্ষে আমরা জানি, মনোযোগ দিয়ে দেখো, স্থিতিস্থাপক সংঘর্ষে আমরা কি জানি? যে ভরবেগ সংরক্ষিত হয়। আমি সূত্রটা লিখি, এই সূত্রগুলো বারবার লিখবা, বারবার লিখলে কি হয়? সূত্র একদম মাথার মধ্যে ঢুকে যায়। ঠিক আছে? দেখো তো, ঠিক আছে না? আচ্ছা, এক কাজ করি, এই m1 দুইটাকে এক পাশে নিয়ে আসি, আর m2 দুইটাকে এক পাশে নিই। ওকে, m1 কমন নেই, সিম্পল ম্যাথ, m2 কে কমন নেই। এগুলো তোমরা পারো, 1 নাম্বার। ঠিক আছে? m1 দুইটাকে এক পাশে আনছি, কমন নিছি, কমন নিয়ে রেখে দিছি। এবার আমরা আরো জানি, আমরা আরো কি জানি বলো? স্থিতিস্থাপক সংঘর্ষ না, গতিশক্তিও তো সংরক্ষিত হয়। তাহলে এটাও তো লিখতে পারি, হাফ m1 u1 স্কোয়ার, হাফ m2 u2 স্কোয়ার, ধাক্কা খাওয়ার আগের গতিশক্তি ইকুয়ালস টু ধাক্কা খাওয়ার পরের গতিশক্তি। এটাও তো লিখতে পারি, ভুল তো নেই কোনো। ঠিক আছে? লিখতে তো পারি ধাক্কা খাওয়ার পরের গতিশক্তি। এই ক্ষেত্রেও কি করি? m1টাকে এক পাশে নিয়ে আসি, এই যে m1কে এক পাশে নিয়ে আসি, v1 স্কোয়ার, আর m2 কে ওই পাশে নিয়ে যাই।
দেখো তো M2 কে, সরি M2, এই দেখো M2, এই যে M2টাকে ওই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে? দেখো একটু পর্যন্ত বুঝছো কিনা। এখন দেখো হাফ M1 কমন, এখানে যেরকম M1 কমন নিছিলাম, এখানে কি কমন, হাফ M1 কমন। তো আমি এখানে দাগ কেটে এই পাশে লিখি, হ্যাঁ একটু লিখি। তো হাফ M1 কমন, বুঝে বুঝে করি কিন্তু, হ্যাঁ লিখো তোমরা, লিখো তাহলে তোমরাও বুঝতে পারবে। হাফ M1 কমন, হাফ M1 কমন, কমন গেলে কি থাকে, U1 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার ইকুয়াল টু হাফ M2 কমন, M2 কমন গেলে কি থাকে বলো, V2 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার। একদম ম্যাথ, একটা ম্যাথ, ঠিক আছে? এখন দেখো হাফ হাফ বাদ উভয় পক্ষ থেকে, আর A স্কোয়ার মাইনাস B স্কোয়ার সূত্র লেখো, A প্লাস বি, A মাইনাস বি ইকুয়ালস টু হাফ হাফ বাদ গেছে উভয় পক্ষ থেকে, এখানেও কি A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লেখো, V2 প্লাস U2, V2 মাইনাস U2। এটা দাও 2 নাম্বার। তো দ্যাটস ইট। দেখো ভরবেগ সংরক্ষিত হয়, এটা থেকে এটা পাইছি, গতিশক্তি সংরক্ষিত হয়, এটা থেকে এটা পাইছি। একদম ম্যাথ করছে, হায়ার ম্যাথ যার মতো ম্যাথ করছি জাস্ট। গতিশক্তি সংরক্ষিত হয়, এটা থেকে এটা পাইছি, এটা 2 নাম্বার। এখন মজার জিনিস দেখো, আমরা এই 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ দিয়ে দিতে পারি। দেখো তো কি হয় তাইলে, 2/1। 2কে 1 দিয়ে ভাগ দেই, মনোযোগ দিয়ে দেখো, দেখো তাকায় দেখো, এটাকে ভাগ দিছে এটা দিয়া, দেখো তো M1 ভাগ M1 কাটা, U1 মাইনাস V1, U1 মাইনাস V1 কাটা, এই যে এইটা 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 কাটা, তাকায় দেখো ঠিক মতো, তাকায় দেখো এইটা এইটা, এই দুটার সাথে কাটা, তাহলে থাকে গিয়ে ভাগ শুধু এইটা থাকে। আবার দেখো এইটা ডান পক্ষের সাথে ডান পক্ষ ভাগ, এটার সাথে যখন এটা ভাগ হবে, M2 কাটা, এই যে V2 মাইনাস U2, এই যে V2 মাইনাস U2 কাটা, থাকে কি এটা, ঠিক আছে? এই যে দেখো আমরা একটা সূত্র পাইছি, মানে শর্ত পাইছি। আর আমার টার্গেট কি বের করা বলো, টার্গেট কি বের করা, V1 বের করা, V1 V2 বের করা। এই যে V1টা দেখো, আমরা যদি V1 V2 বের করতে চাই, তাহলে এখান থেকে আমরা এক কাজ করি, V2টাকে, V2 সমান সমান কি লিখতে পারি, V2 সমান সমান লিখতে পারি U1 প্লাস V1, V2 সমান সমান লিখতেছি, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, এরকম লেখা যায়। এই যে V2 সমান সমান লিখতে পারি, এইটা যোগ এটা, এটাকে এই পাশে নিয়ে আসছি, U2 পাইছি V2। এটা দাও 3 নাম্বার। কেন V2 সমান সমান লিখলাম, আমি ফার্স্টে V1 বাইর করতে চাই। এখন আমি কি করব, এই V2-র মান এইটার মধ্যে বসাই দিব। দেখো কি করতেছি, V2-র মান 1 নম্বরে বসাই দিব, এই যে এইটা নিয়ে 1 নম্বরে বসাই দিব, V2-র মানটা এই 1 নম্বরে বসাই দিব। দেখি তো বসালে কি পাই, M1 U1 মাইনাস V1 ইকুয়ালস টু M2, V2-র মান বসাবো, এই যে V2-র মান, মানে V2টাকে সরাই ফেলতে চাচ্ছি। কারণ কি জানো, আমি তোমার বলি, V1 V2 দোনোটাই আমরা জানি না, আমরা দোনোটাই বের করবো। তো দুইটাই যখন জানি না, দুইটাকে একসাথে রাখা যাবে, একটাকে রাখতে পারবো। দুইটাই তো জানি না, V1 V2 দোনোটাই আমি বের করতে চাই, তো দুইটার একসাথে আমি রাখতে পারবো না, একটাকে সরাই দিতে হবে। তাই আমি V2টাকে চুজ করছি, V2টাকে সরাই দিই, শুধু V1কে রাখি। তো V1টা বাইর করি, এই যে V2 সমান সমান, তাই এখানে বসাই দিব, ঠিক আছে? একটু কঠিন লাগতে পারে তোমাদের, কারণ হচ্ছে তোমরা এই ধরনের প্রুফে নতুন, শিখো, ভুলে যাও, সমস্যা নেই, মাথা একটু খাটাও, যতটুকু বুঝো বুঝো, সূত্র মুখস্থ করতে পারলেই হয়ে যাবে, সমস্যা নেই। বাট শিখতে সমস্যা কি, একটু শিখি। আর টুমোরো তোমাদের শিখতে হবে এগুলা, ঠিক আছে? যারা ভালো স্টুডেন্ট, অ্যাটলিস্ট যারা ভালো স্টুডেন্ট, এই V2-র মান বসাই দিচ্ছি, দেখো -U2, -U2, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন কি পাচ্ছি এখানে, M1, আমার টার্গেট কি বের করা বলো, V1 বের করা, M1 U1, M1 V1, আমার টার্গেট এটা বের করা, এই যে V1 বের করা। আর এখান থেকে দেখো কি পাচ্ছি, M2 U1, M2 V1, এই যে V1 বের করা আমার টার্গেট। আর এই যে দুইটা U2 আছে, দুইটা U2, তাহলে -2M2 U2। আমার টার্গেট কি বের করা, আবার বলতেছি, টার্গেট হচ্ছে V1 বের করা, তাহলে V1টাকে এক পাশে আনি, এই যে এইটা বের করা আমার টার্গেট V1, ঠিক আছে? তাহলে V1টাকে যদি এক পাশে আনি, আমি এক কাজ করি, তোমরা তো লিখছো হয়তো বা, তো আমি এটা মুছে দিই, একটু মুছে দিই, হ্যাঁ একটু আমি মুছে দিই, তোমরা পজ করে লিখে নিও।
তাহলে V1 বের করা যেহেতু টার্গেট, তাহলে এখন এক কাজ করি, এই দুটাকে এক পাশে আনে আর বাকি সব এক পাশে নিস। তো এইটাকে ওই পাশে নেই, এগুলো সব ওই পাশে আনি, তাহলে আমরা কি পাচ্ছি, M1U1 মাইনাস M2U1 প্লাস 2M2U1। বুঝছো, এইটা 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 এক পাশে নিয়ে আসছি, মানে এই দুটো এই পাশে নিয়ে V1টাকে ওই পাশে নিতে যাচ্ছি, কারণ আমার V1 বের করা টার্গেট। এই যে V1 এটাকে ওই পাশে নিস। তাহলে এখন দেখো এখানে কি পাচ্ছি আমরা, U1 কমন, কমন গেলে M1 মাইনাস M2, 2M2U1, এখানে V1 কমন, M1 প্লাস M2। আমার টার্গেট কি বের করা বলো, V1 বের করা। এই যে V1 এর সূত্র আসছে, V1 সমান সমান কি, এইটা এখানে নিচে চলে আসবে না, এই যে এইটা তোমরা দেখবে তোমাদের বইয়ে এই সূত্রটাই লেখা আছে। এটা হিউজ একটা সূত্র, ঠিক আছে, মুখস্থ রাখা অনেক কঠিন। এই যে সূত্র, এই যে তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষে ধাক্কা খাওয়ার পরে প্রথম বস্তুর বেগ হবে এটা। এই যে সূত্র, কিছু বুঝো আর না বুঝো, সূত্রের প্রমাণ বুঝো আর না বুঝো, সূত্র কিন্তু তোমার মুখস্থ থাকতে হবে। সূত্রটা দেখো, V1 এর জন্য এখানে কি হবে, U1 M1 মাইনাস M2, 2M2U1, V1 এর জন্য এখানে M2 হবে, আর নিচে M1 প্লাস M2। ঠিক আছে, আমি V1 তো বাইট করলাম, V1 বাইট করলে V2 তো বাইট করতে হবে। V2 কে আমি বাইট করবো, প্রমাণ দরকার নেই, প্রমাণ কি পরীক্ষা আসবে আসবে না, আমি জাস্ট তোমাকে মাথা খাটাইলাম, তোমার মাথাটা একটু নাচচাট করলাম। সো এই যে সূত্র V1 এর, V2 কে আমি বাইট করবো, এই V1 কে নিয়ে এখানে বসায় দাও, V1 কে নিয়ে এখানে বসায় দাও, তাহলে কি বের আসবে, V2 বের আসবে। বাট তোমার দরকার নাই, তুমি ডিরেক্ট লিখে ফেলো, তোমার আর প্রমাণ করা দরকার নেই। V2 সূত্রটা লেখো, V2 সূত্র হচ্ছে V1 এর জন্য যেহেতু U1, তাহলে V2 এর জন্য হবে U2, U2 এর জন্য কি হবে, M2 মাইনাস M1 হবে, আগে M2 হবে, হ্যাঁ। আচ্ছা, আর তাহলে এখানে বলো কি হবে, 2M1U2, এটা যেহেতু M2U1 হয়েছে, এখানে হবে M1U2, আর নিচে M1 প্লাস M2, নিচে সেম। তাহলে এটা হচ্ছে আমাদের V2 সূত্র, এটা আমাদের V2 সূত্র। এই যে দুইটা সূত্র তোমাকে একদম মুখস্থ থাকতে হবে, ঠিক আছে, এই দুইটা সূত্র তোমাদের বইয়ে দেখবে লেখা আছে। দেখো, এটা হচ্ছে স্থিতিস্থাপক সমস্যার জন্য কি আমাদের সূত্র, মানে ধাক্কা খাওয়ার পরের বেগের সূত্র, ঠিক আছে। হ্যাঁ, আমাদের সবকিছু ঠিকঠাক আছে। তো এটাই হচ্ছে আমাদের ধাক্কা খাওয়ার পরের বেগের সূত্র। স্থিতিস্থাপক সংঘর্ষে দুইটা বস্তু যখন ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পরে এদের বেগ হয় এরকম। তো সূত্রের প্রমাণ যদি তুমি বুঝতে পারবা, আশা করি আস্তে আস্তে একটু স্লো দেখলে বুঝতে পারবা। সূত্রের প্রমাণ খাতায় লিখেও রাখো, যারা ভালো স্টুডেন্ট খাতায় লিখেও রাখো, ম্যাথমেটিক্যাল বেসিক অনেক বাড়বে। বাট বাড়ুক না বাড়ুক, সূত্র বন্ধু মুখস্থ থাকতে হবে। তুমি প্রমাণ শিখো না শিখো, এই সূত্র বন্ধু মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। দেখো, পজ করে লিখে নাও। সো এই যে সূত্র দুইটা লিখলাম স্থিতিস্থাপক সংঘর্ষের, এই সূত্র দুইটা আমি আবার একটু বড় করে লিখবো, লিখে এখান থেকে তোমাকে আমি চারটা জিনিস দেখাবো এমসিকিউর জন্য, এগুলো এমসিকিউতে খতেও আসতে পারে। তো চলো চারটা জিনিস আমরা একটু দেখি, চারটা কেস দেখবো এই সূত্র থেকে, যেগুলো এমসিকিউ প্লাস ক্ষয়ের জন্য, প্লাস তোমাদের বেসিক বিল্ড আপের জন্য, যারা ফিজিক্সে আসলেও তুক্ষার হইতে চাও। ফিজিক্সে তুক্ষার হইতে হলে ফিজিক্স ভালো মতো বুঝতে হবে, কিভাবে আসছে জানতে হবে, মুখস্থ করলে হবে না, শুধু শুধু মুখস্থ করলে, হ্যাঁ মুখস্থ করতে হবে, বাট জানতে হবে জিনিসগুলো কিভাবে আসছে। একটু কষ্ট লাগবে, বাট একবার জেনে ফেললে ফিজিক্স ইন্টারেস্টিং, ঠিক আছে, জানো কিভাবে আসছে কোনটা। সো চলো আমরা সূত্রগুলো আবার একটু লিখি স্থিতিস্থাপক সমস্যার জন্য। হ্যাঁ, কি ছিল, স্থিতি স্থাপক সংঘর্ষে, দেখি আমাদের মনে আছে কিনা, বলো তো সূত্রগুলো মনে আছে কিনা। তো চলো সূত্রগুলো একটু লিখি। আমি তখন একটু সূত্র ওইখান থেকে যখন এখানে নিয়ে আসছিলাম, তখন একটা 1 2 এর কনফিউশন হয়েছিল, মানে আমি এখানে লিখছিলাম ঠিকই 2, কিন্তু এখানে আমার লেখার সময় আমি 1 লিখছিলাম, আমি ঠিক করে দিয়েছি, ভিডিওতে দেখবা। তো এটা 2 হবে, হ্যাঁ। তো দেখো আমি সূত্রগুলো আবার লিখি, তাহলে তো বুঝবা। তো স্থিতিস্থাপক সংঘর্ষের পরে শেষ বেগ কি, V1 এর জন্য হচ্ছে U1 M1 মাইনাস M2, দেন 2M2 কি বলো U2, আর M1 প্লাস M2 বারবার লিখবা, তাহলে মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ। দেন V2 সমান সমান কি হবে বলো, U2, M2 আগে হবে, 2 এর জন্য 2 আগে হবে, প্লাস এই ক্ষেত্রে আবার হবে M1U1 বাই M1 প্লাস M2। আমি এখানে মুখে বলার সময় এটা U2 বলছিলাম, হ্যাঁ এটা U1 বলছিলাম, তুমি একটু কারেকশন করে নিও, আমি সঠিক করে দিছি। সো দেখো V1 V2 দুইটা পাইছি, আমি বলছি চারটা কেস দেখবো। সো চলো আমরা কুইক কেসগুলো দেখি। কেস 1 সুন্দর করে নোট করবো এগুলো, হ্যাঁ এগুলো আসবে ক্ষতে বেসিক বিল্ডের জন্য, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কেস ওয়ান কি, ধরো দুইটা সমান ভরের বস্তু
সংঘর্ষে লিপ্ত হলো, সমান ভরের বস্তু। ধরো এটা একটা বস্তু, এটা আর একটা বস্তু, সমান ভর, দোনোটার ভর সমান, এরা সংঘর্ষে লিপ্ত হলো। এরা একটা একটার সাথে ধাক্কা খাইলো, সমান ভরের বস্তু এম এম, এই ধরো একটা একটার সাথে ধাক্কা খাইলো। ধাক্কা খাওয়ার পরে এরা আবার চলতে থাকলো, এমন এদের বেগটা কত হবে সেটা তোমার কাছে আমি চাইলাম। দেখি দুইটা সমান ভরের বস্তু ধাক্কা খেলে কি ঘটে। তো দেখো V1, তুমি বলো দুইটা সমান ভরের বস্তু, তাহলে M1 এর মানও M, M2 এর মানও কত M, সো বসাই। দেখো সূত্রে M1 ও M বসাই, M2 ও M বসাই। দেখো M1 M বসাইছি, M2 M বসাইছি। তো তুমি বলো M মাইনাস M কত, 0, এটা বাদ, তাহলে কত পাই 2MU2 ডিভাইড বাই 2IM, 2IM কাটা কত আসে U2। তাহলে প্রথমটার বেগ আসছে U2, এবার দ্বিতীয়টার বেগ দেখি V2, V2 সমান সমান কি U2 M মাইনাস M 2IM U1 M প্লাস M, এটাও 0, কি আসে 2M U1 2IM কাটা U1। তো তোমার খেয়াল করছো কি হয়েছে, প্রথমটার শেষ বেগ হয়েছে দ্বিতীয়টার আদি বেগের সমান, আর দ্বিতীয়টার শেষ বেগ হয়েছে প্রথমটার আদি বেগের সমান। তাহলে আমরা কি বলতে পারি বলতো, দুটা সমান ভরের বস্তু যখন ধাক্কা খায় তখন তারা বেগ বিনিময় করে, এটাকে বলে বেগ বিনিময়। মানে ওর বেগ নিয়ে নিছে হয়, দেখো, আর ওর বেগ নিয়ে নিছে ও। বুঝতে পারছো ব্যাপারটা? মানে সমান ভরের বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষ হলে প্রথম বস্তু পায়া ফেলে দ্বিতীয় বস্তুর বেগ, দ্বিতীয় বস্তু পায়া ফেলে কি প্রথম বস্তুর বেগ, বেগ বিনিময় হয়। তার মানে তোমার বেগ ধরো 15, তোমার পিছনে কেউ ছিল তার বেগ ছিল 5, স্থিতিস্থাপক সংঘর্ষে ধাক্কা খাইছো, তোমার হয়ে যাবে ধাক্কার পরে 5 আর ওর হয়ে যাবে কত 10, মানে ইন্টারচেঞ্জ হবে, 10 আর 5 থাকলে 5 আর 10 হয়ে যাবে, ইন্টারচেঞ্জ হবে, বেগ ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি বলো, এই যে এখানে আমি লিখে দিই সমান ভরের বস্তু, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সমান ভরের বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে বেগের বিনিময় ঘটে। বেগের কি ঘটে বলো, বিনিময় ঘটে। সমান ভরের বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে বেগের কি ঘটে, বিনিময় ঘটে। কুইক, ঠিক আছে, পজ করে নোট করো, ঠিক আছে, পজ করে নোট করো। তো আমরা কেস 2 এ চলেছি, সমান ভরের বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষ হলে বেগের বিনিময় ঘটে, এটা মাথায় রাখো। ওকে, কেস 2 পজ করে নোট করো, এসব জিনিস পারতেই হবে, ঠিক আছে, এগুলো তোমাদের বেসিক বিল্ড আপ করবে। তো কেস 2 দেখি, কেস 2 কি বলছে। কেস 2 কি নিয়ে আমি একটু বলি। ধরো সমান ভরের বস্তু, এবার ঠিক আছে, সমান ভরের বস্তু কিন্তু একটা স্থির, এবারও সমান ভর তবে একটা স্থির, আর একটা চলমান, এটা চলতেছে। ধরো ও স্থির, তুমি পিছন থেকে এসে মারলা ধাক্কা, তোমার আর তোমার বন্ধুর ভর সমান, বুঝো, তোমার আর তোমার বন্ধুর ভর সমান। তুমি ঠান্ডা দাঁড়ায় ছিলে এখানে, পিছন থেকে তোমার বন্ধু এসে একটা বেগে ধাক্কা মারলো, ঠিক আছে, দুজনের ভর সমান, একজন স্থির ছিল কিন্তু একজন ইউ বেগে এসে ধাক্কা মারলো। এই যে তোমার বন্ধু দুষ্ট, তোমার ধাক্কা মারছে এইসব, তুমি স্থির ছিলা, তোমার এসে ধাক্কা মারছে, স্থির ছিলাম ধাক্কা মারছে। ধাক্কার পরে কি ঘটবে সেটাই আমরা বের করবো। ধাক্কার পরে কি ঘটবে, ধাক্কার পরে তোমার বন্ধুর কি ঘটবে আর তোমার কি ঘটবে, দুইজনের ভাগ্যে কি হবে ধাক্কার পরে। তো দেখি V1 ধাক্কার পরে U1, দেখো U1 কি এবার বলো, এই যে এই যে এই যে এই যে দেখো তুমি কি ছিলা, U1 কি 0 না, আর U2 হচ্ছে U1 হচ্ছে 0, U2 হচ্ছে U, U1 তো 0, সমান ভরের বস্তু, এটা এমনও 0। দেখো ঠিক আছে কিনা, তাহলে এটা পুরোটা 0, আবার কি আসলো 2M U2 2IM কাটা, তাহলে কি আসলো U2। তাহলে তোমার শেষ বেগ কি হবে, এই যে V1, তোমার শেষ বেগ কি হচ্ছে, তোমার বন্ধুর আদি বেগের সমান। দেখো তোমার শেষ বেগ হচ্ছে তোমার বন্ধুর আদি বেগের সমান, তার মানে যে স্থির ছিল সে তোমার বেগে চলতে থাকবে, মানে তোমার বন্ধু তো তোমার পিছন থেকে ধাক্কা মারছে, তুমি তোমার বন্ধুর বেগে চলতে থাকবা। আমি আবার V2 বাইর করি, তারপর তোমরা বুঝতে পারো। V2 বাইর করি, দেখো U2 এর মান কত, এটা তো M মাইনাস M,
সমান টুয়াইজ m1 m u1 এর মান কত u1 এর মান 0 m প্লাস m উপরে পুরাই 0 তাহলে কি হয়ে গেল 0 তার মানে ওর বেগ হয়ে যাবে 0 এখন তুমি মনোযোগ দিয়ে খেয়াল করো যে ধাক্কা মারছে তার বেগ হয়ে গেছে 0 আর যারে ধাক্কা মারছে সে তোমার বেগে চলা শুরু করছে মানে যে ধাক্কা মারছে তার বেগে চলা শুরু করছে তার মানে আমি যদি স্থির থাকি পিছন থেকে যদি কেউ এসে আমাকে ধাক্কা দেয় সমান ভরের কেউ তাহলে আমি চলতে শুরু করবো আর ও থাইমা যাবে তোমার কথা বুঝছো তার মানে সমান ভরের দুইটা বস্তু যদি একটা স্থির থাকে তাহলে সে চলতে থাকবে আর যে এসে ধাক্কা মারছে সে থাইমা যাবে এই দেখো যে এসে ধাক্কা মারছে তার বেগ শেষ বেগ শূন্য হয়ে গেছে যে ধাক্কা মারছে তার শেষ বেগ শূন্য হয়ে গেছে আর যে থাইমা ছিল তার বেগ শেষ বেগ কিন্তু বন্ধুর আদি বেগের সমান হয়েছে দেখো বুঝতে পারছো কিনা একটু মনোযোগ দিয়ে দেখো ঠিক আছে এটাই হয় নর্মালি ওকে এটাই হচ্ছে আমাদের কেস 2 ক্লিয়ার ঠিক আছে বুঝছো দেখো পজ করে বুঝো দরকার আবার একটু ব্যাক করে যাও হিসাবটা দেখো আমি কি করছি মানগুলা কই লিখছি স্থির বস্তু চলা শুরু করছে গতিশীল বস্তু থেমে গেছে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আমাদের কি কেস 2 এবার কেস 3 পজ করে লিখে নাও চলো আমরা যাই কেস 3 কেস 3 বাস্তব জীবনে একটু চিন্তা করি ধরো একটা সাইকেল থাইমা আছে পিছন থেকে অনেক জোরে এসে একটা বাস সাইকেলে মারলো বেগে মারলো কি হবে বলো সাইকেল উইটা চলে যাবে না স্বাভাবিক সাইকেল উইটা সামনে চলে যাবে বাসের গতির কিছু হবে বাস কি সাইকেলের সাথে বাড়ি খাওয়ার জন্য বাস কি থাইমা যাবে বাসের কিছু হবে কিছুই হওয়ার কথা না রাইট বা একটা বাস আছে বাস চলতেছে সামনে একটা পাতা চলে আসলো পাতা তো মনে করো বাসের সাথে ধাক্কা খেয়ে পাতা উইটা চলে যাবে বাসের কিছু হবে কিছুই হবে না তাই কেস 3 হচ্ছে অনেক ভারী একটা বস্তু ধরো এই m2 অনেক ভারী মানে ভর বেশি সে আইসা ধাক্কা মারলো একটা হালকা বস্তুকে ধরো একটা হালকা বস্তু কিন্তু চিকনা চাকনা একটা এক ভোটকা এসে এক চিকনা চাকনা একটা ধাক্কা মারছে এবং এটা ছিল স্থির বেচারা একটা চিকনা চাকটা দাঁড়ায় ছিল সে ছিল স্থির কিন্তু এক মোটা ইসা দিছে ধাক্কা এটারে মানে যে দাঁড়ায় ছিল তার মানে এবার আমরা বলতে পারি m2 অনেক বড় যদি m2 অনেক বড় হয় একটা ভারী বস্তু একটা স্থির বস্তু এসে ধাক্কা মারছে তাহলে এই কেসটা হচ্ছে ভারী বস্তু একটি হালকা স্থির বস্তুকে ধাক্কা মারছে ঠিক আছে ওকে সো দেখি এক্ষেত্রে কি ঘটে মানে ধাক্কা খাওয়ার পরে কি ঘটে তো ধাক্কা খাওয়ার পরে বেগটা দেখি v1 দেখো u1 0 এটা পুরো 0 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 এটা কেন 0 কারণ হালকাটা স্থির ছিল এই যে u1 0 এই যে u1 হচ্ছে 0 ওকে তাহলে কি ঘটতেছে দেখো দেখো m2 তো অনেক বড় যখন কোনো বড় সংখ্যা হয় ধরো একটা হচ্ছে 1 টন 1000 কেজি আর সাইকেল হচ্ছে বা একটা পাতা হইতেছে 1 গ্রাম 1 গ্রাম বা 1 কেজি 1000 কেজির সাথে 1 কেজি যোগ করলে কত 1000 1 কেজি তো 1000 আর 1 কেজির মধ্যে কিন্তু তেমন পার্থক্য নেই যখন কোনো অনেক বড় সংখ্যা একটা ছোট্ট সংখ্যার সাথে যোগ হয় তো যোগ হওয়া যে কথা না হওয়া একই কথা যেহেতু m2 অনেক বড় তাহলে m1 প্লাস m2 কে আমরা m2ই বলতে পারি m1 প্লাস m2 কে আমরা কি বলতে পারি m2ই বলতে পারি যেহেতু m2 অনেক বড় যেহেতু m2 অনেক বড় সো m1 যোগ হওয়া যে কথা না হয় একই কথা যোগ না হইলেও হইতো m1 আমরা শূন্যের কাছাকাছি ধরতে পারি m2 কাটা তাহলে কত হইতেছে দেখো u2 তাইলে যেটা থাইমা ছিল এই যে হালকা হালকা কত বেগে সামনে চলে যাবে দ্বিগুণ বেগে তার মানে একটা বাস এসে যদি একটা পাতাকে আঘাত করে পাতা বাসেরও দ্বিগুণ বেগে সামনে চলে যাবে ঠিক আছে একটা হালকা বস্তু দ্বিগুণ বেগে সে সামনে চলে যাবে বাসের কি ঘটবে দেখি বাসের ভাগে কি ঘটবে এটা তো বাসটা ভারীটার ভাগে কি ঘটবে v2 দেখি u2 m2 মাইনাস m1 এটা তো স্থির ছিল তাহলে এটা 0 এই যে u1 তো 0 আর m1 প্লাস m2 আবার দেখো m2 তো অনেক বড় তাই m2 এর সাথে এই ছোট্ট একটা m1 বিয়োগ হওয়া যেই কথা না হয় একই কথা তাহলে এটা শুধু m2ই বলতে পারি এই m2 এর সাথে এমন যোগ হয় যে কথা না হয় একই কথা শুধু m2 বলতে পারি তাই m2 কাটা তাহলে কত হলো u2
তাহলে বাসের শেষ বেগের কোনো পরিবর্তন নাই, আদি বেগ যা ছিল শেষ বেগ তাই। তার মানে যে ধাক্কা মারছে তার কোনো আসে যায় না। যেমন বাস পাতাকে ধাক্কা মারলে বাসের কিচ্ছু আসে যায় না, বাসের শেষ বেগ তার আদি বেগের কি থাকবে, সমানই থাকবে। বুঝতে পারছেন? তাইলে আমরা কি বলতে পারতেছি, একটা ভারী বস্তু যদি একটা অনেক হালকা বস্তুকে ধাক্কা দেয়, তাহলে হালকা বস্তু দ্বিগুণ বেগে সামনে চলে যাবে। কথাটা বুঝছেন? এই যে ভারী বস্তু একটা হালকা বস্তুকে যদি ধাক্কা দেয়, তাহলে হালকা বস্তু দ্বিগুণ বেগে সামনে ছুটে যাবে, আর ভারী বস্তুর বেগের কোনো পরিবর্তন হবেই না। এই যে কেসগুলো বুঝো, কেসগুলো কি বলতে, তাই না? একটা ভারী জিনিস যদি একটা ঠাইমা থাকা হালকা জিনিসটা ধাক্কা দেয়, হালকা জিনিস দ্বিগুণ বেগে ছিটকে যাবে, কিন্তু ভারীটার কোনো বেগের পরিবর্তন হবেই না। এটাই হচ্ছে থার্ড কেস। ঠিক আছে? তো তোমাদের জন্য এগুলো একটু নতুন, সমস্যা নেই, তোমরা শিখতে থাকো, শিখবা, আস্তে আস্তে শিখবা। এগুলো ইন্টারও আছে, হ্যাঁ, যতটুকু পারো শিখে রাখো। ঠিক আছে? আর এগুলো বাস্তব জীবনের সাথে মিলায় মিলায় পড়ো, বাস্তব জীবনের সাথে মিলায় মিলায় পড়ো। চলো আমরা কেস 4 যাই। কেস 4 খুব সহজ। বলো তো, তুমি যদি একটা বল নিয়ে একটা ভারী বস্তুর মধ্যে ফিক্কা মারো, ভারী বস্তু ধরো থাই মাছ, ধরো বিশাল বড় একটা বড় সড়ো গাছ থাই মাছ, এর মধ্যে যদি একটা বল মারো, একটা ছোট্ট একটা বল মারো, বল আবার তোমার দিকে ব্যাক করে না। তুমি যত জোরে মারবা বল তত জোরে তোমার দিকে ব্যাক করবে না। ধরো একটা বিল্ডিং, বিল্ডিং এর মধ্যে মারছো বল, বিল্ডিং তো অনেক ভারী, বল কি ভারী, বল তো হালকা। এখন ভরে যেই বেগে মারবা বল কিন্তু সেই বেগেই তোমার কাছে ব্যাক করবে। তো এটি কেস 4 হচ্ছে সেটাই। দেখি কেস 4টা কি। এবার ভারী বস্তু স্থির, ভারী বস্তু স্থির, আর এর মধ্যে তুমি একটা ছোট্ট বস্তু ফিক্কা মারছো। ভারী বস্তু স্থির, কিন্তু হালকা বস্তু যা ভারী বস্তুর মধ্যে ধাক্কা দিচ্ছে। এবার আগেটা কি ছিল, ভারী হালকার ধাক্কা দিচ্ছে, এবার হালকা ভারীরে ধাক্কা দিচ্ছে, ভারী স্থির। দেখি কি ঘটে। V1 ধাক্কা খাওয়ার পরে শেষ বেগ কত? এই ক্ষেত্রে M1 গ্রেটার দেন অনেক বড়। দেখি U1, U1 তো শূন্য, এটা শূন্য, তার মানে এটা পুরো শূন্য। 2M2 U2 M1 প্লাস M2, যেহেতু M1 অনেক বড় আর M2 কি অনেক ছোট, M2 অনেক ছোট আর M1 অনেক বড়, তাহলে আমরা 2M2 U2 ডিভাইড বাই M1ই বলতে পারি। এই একটা বড় ভারী জিনিসের সাথে একটা বিল্ডিং এর ভরের সাথে তোমার ভর যোগ করলে যে কথা না করা একই কথা। M1 প্লাস M2 M1ই হতো। এটা অনেক ছোট আর এটা কি অনেক বড়। মনে রাখবা, কোনো ছোট জিনিসকে কোনো বড় জিনিসে ভাগ করলে এটা অলমোস্ট টেন্স টু কি হয়, 0 হয়। তার মানে ভারী জিনিসের বেগের কোনো পরিবর্তনই হবে না। তার মানে একটা বিল্ডিং এ একটা বল মারলে বিল্ডিং এর কিচ্ছু আসে যাবে না। একটা ছোট্ট জিনিসকে তুমি একটা সংখ্যাকে 1কে 5 কোটি দিয়ে ভাগ দাও, দেখবে এটা শূন্যের কাছাকাছি আসছে। একটা ছোট সংখ্যাকে একটা ভারী সংখ্যা দিয়ে ভাগ, বড় সংখ্যা দিয়ে ভাগ দিলে এটা শূন্যের কাছাকাছি হয়। এবার V2 দেখি V2 কি ঘটে। U2 M2 মাইনাস M1 টু M1 U1, U1 তো 0ই, রাইট। আর কি M1 প্লাস M2, যেহেতু M1 অনেক বড় M2 অনেক ছোট, M2 অনেক ছোট, তার মানে M2 বাদ দিয়ে দেওয়া যায়। M2 যদি বাদ দিয়ে দিই তাহলে কি আসে, মাইনাস M1 U2। M2 যদি বাদ দিয়ে দিই তাহলে M1 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 কাটা, তাহলে কি আসলো U2 মাইনাস U2। তার মানে এই যে বলটারে বা হালকা জিনিসটারে তুমি যে মারছিলা, সেটা যেই বেগে মারছো সেটা সেই বেগেই প্রাপ্ত হবে, কিন্তু কোন দিকে প্রাপ্ত হবে, উল্টা দিকে। এই যে দেখো মিলছে কিনা আমার কথার সাথে। তুমি যদি একটা মানে বিল্ডিং এর মধ্যে বল মারো, বল এই যে বল বল মারো একটা ভারী জিনিসের মধ্যে, এইটা বেগের কোনো পরিবর্তন হবে না। তুমি যত জোরে বল ফিক্কা মারবা বল তোমার দিকে অত জোরেই চলে আসবে, কিন্তু বিপরীত দিকে আসবে। দেখো নেগেটিভ, নেগেটিভ মানে কি বিপরীত দিকে চলে আসবে। তার মানে একটা ভারী বস্তুতে যদি আমি একটা হালকা জিনিস মারি, যত বেগে মারবো সেটা অত বেগেই কি আসবে, ফিরে চলে আসবে। ঠিক আছে? দেখো এই স্টেপটা বুঝছো কিনা। এটা হচ্ছে আমাদের কেস 4। তাহলে 4টা কেস পড়ছি, বলো তো কি কি। বলো, সমান ভরের বস্তু যদি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয় তাহলে তারা বেগের পরিবর্তন করে। প্রথমটার বেগ হয়ে যায় সে দ্বিতীয়টার বেগ, দ্বিতীয়টার বেগ হয়ে যায় প্রথমটার সমান। ঠিক আছে? আচ্ছা, তারপরে পড়ছিলাম কি, সমান ভরের বস্তু কিন্তু একটা থাইমা আছে আর একটা চলতেছে। ধাক্কা খাওয়ার পরে কি হবে, যেটা থাইমা ছিল সেটা চলতে থাকবে, যেটা চলতেছিল ওইটা থাইমা যাবে। এরপর একটা হালকা বস্তুকে ভারী একটা বস্তু এসে ধাক্কা মারছে, হালকাটা দ্বিগুণ বেগে ছিটকে যাবে আর ভারীটার বেগের কোনো পরিবর্তন হবে না। 4 নাম্বার, একটা ভারী বস্তু স্থির আছে, ওর মধ্যে একটা হালকা বস্তু এসে ধাক্কা খাইছে, যত জোরে ধাক্কা দিবে সে তত জোরেই ফেরত আসবে।
বুঝতে পারছেন? তার মানে একটা বিশাল বড় সড়ো মানুষের মধ্যে যদি একটা বাচ্চা এসে ধাক্কা মারে, বাচ্চা যত জোরে ধাক্কা মারবে অত জোরেই সে পিছন থেকে আবার ব্যাক করবে। ভারীটার কিছু পরিবর্তনই হবে না, মানে ভারী লোকটার কোনো পরিবর্তনই হবে না। তোমরা বাস্তব জীবনের সাথে মিলাই দেখো, এগুলো কিন্তু কেস এবং সঠিক। দেখো আমরা প্রমাণ করে করে বাইক করছি এই সূত্র দিয়ে, ঠিক আছে? তো বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টার কেস। তো আজকে থিওরি আমাদের শেষ, অলমোস্ট এই চ্যাপ্টার অলমোস্ট অনেক থিওরি আমাদের শেষ। এখন শুধু আমাদের কি করার পালা, ম্যাথ করার পালা। আমাদের ম্যাথ করতে হবে, প্রচুর ম্যাথ করতে হবে, ঠিক আছে? তো এগুলো সব বুঝার জিনিস ছিল, তোমাদের একটু বুঝতে হবে, নোট খাতায় লিখতে হবে, বারবার পড়তে হবে। তবে হ্যাঁ, যাদের অনেক বেশি কঠিন লাগবে তারা শুধু সূত্রটা মুখস্থ রাখো, তাইলেও হবে, ঠিক আছে? সো নোট করো। তো নোট করো, আজকে ক্লাসের ম্যাথ দেখাবো না, আমি নেক্সট লেকচার যেটা ভিডিও লেকচার ওটাতে আমি হচ্ছে অঙ্ক দেখাবো। আমরা নেক্সট অঙ্ক করবো, অঙ্ক করে আমরা মহাকর্ষ বল যেটা সেটা নিয়ে একটু পড়বো। সো আজকের ক্লাস এখানেই শেষ, থ্যাংক ইউ।